অতীত। নিজের ক্যাম্পাসে চকলেট বয় নামে খ্যাত ছিল আব্রাহাম, যার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, জিম করা বডি, দেখতে পুরো বিদেশির মতো, ফর্সা গায়ের রং, লালচে গোলাপি ঠোঁট, চোখের মণি ব্রাউন কালার, যাকে বলে পুরো বলিউড হিরোদের মতো বডি ফিটনেস। দেখতে অতিরিক্ত সুদর্শন হওয়াতে প্রায় অনেক মেয়ে তাকে প্রেমের প্রপোজাল দিত। তবে এই মেয়েগুলো যে কেউ তাকে সত্যি কারো ভালোবাসতো না। সবাই যে তার রূপে ও টাকার প্রেমে পড়েছিল সেটা আব্রাহাম টের পেয়েছিল। তাই তো কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। সর্বদাই এসব থেকে নিজেকে দূরে রেখেছিল আর নিজের ক্যারিয়ারে ফোকাস করত। সেই সব মেয়েদের মধ্যে রিফাদের বোন রিয়াও ছিল, যে তখন মেডিকেলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আর আব্রাহাম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, যে রিয়া তার রূপে মোহে পড়েছিল। তাই তো যেই দিন সে আব্রাহামকে প্রপোজ করে সেই দিন তাকে রিজেক্ট করে সুন্দর করে বুঝিয়েছে যে সে তার প্রেমে পড়েনি, সে তার রূপে মোহে পড়েছে। কিছুদিনের মধ্যেই মোহ কেটে যাবে, তবে মেয়েটা ওই সব বোঝেনি। প্রতিনিয়ত তার জন্য পাগলামি করত, তবে তার প্রতি আব্রাহামের বিন্দুমাত্র আবেগ সৃষ্টি হয়নি। সে প্রতিনিয়ত বোঝাতো, এইসব বোঝানোর পরেও একদিন মেয়েটা নিজের সকল সীমা অতিক্রম করে ফেলে। সেই দিন সে যেই দিন আব্রাহাম লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিল, পুরো লাইব্রেরি তখন ফাঁকা। আর সেই সুযোগ বুঝেই রিয়া লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আব্রাহামের সামনে গিয়ে নিজের জামা কাপড় খুলে আব্রাহামকে বলল, আজ তুমি আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না আব্রাহাম, কারণ আমি আজকে তোমাকে নিজের সব কিছুই বিলিয়ে দেব। এরপর সারা জীবনের মতো তুমি আমার হয়ে যাবে। আব্রাহাম, প্লিজ আমাকে আমার হয়ে যাও। আমি তোমাকে এত এত সুখ দিব যে তুমি আমার প্রেমে পড়তে বাধ্য হবে, পাগল হয়ে যাবে আমার জন্য। এদিকে রিয়াকে তার জামা কাপড় খুলতে দেখে আব্রাহাম নিজের চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে রইল। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মানতো মানতেও চাচ্ছে না এই মেয়েকে থাপ্পড় মেরে মুখের মানচিত্র বদলে দিতে, কিন্তু এই সব মেয়েদেরকে মেরে নিজের হাত নোংরা করতে চায় না। সে রাগে সে নিজের দাঁতে দাঁত পিষল। তারপর চোখ বন্ধরত অবস্থায় রাগে কণ্ঠে রিয়ার উদ্দেশ্য বলল, তুমি কি আমাকে ওই সব নষ্টা নারীর দেহলোভী পুরুষদের মতো ভাবো, যারা নারীদের দেহে নিজের পুরুষত্বকে সামলাতে পারে না, ঝাঁপিয়ে পড়ে নারীদের দেহে তাদেরকে ভোগ করার জন্য? তাহলে ভুল ভাবছো, আমি ওই সব পুরুষের মতো না। আমার নিজের পুরুষত্বের ওপর যথেষ্ট কন্ট্রোল আছে। আর তোমার যদি শরীরের এতই কন্ট্রোল থাকে না, তাহলে পতিতালয়ে যেতে পারো। নিজের চাহিদা মেটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। নিজের চাহিদাও মেটাতে পারবে, আর তার জন্য একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টও পাবে। আর শোনো, নিজের যদি ভালো চাও তাহলে আমার থেকে নেক্সট টাইম দূরে দূরে থাকবে, বেয়াদব বেহায়া মেয়ে কোথাকার, বলেও অন্যদিকে তাকিয়ে থেকে নিজ গেঞ্জি থাকায় সে নিজের গায়ের শার্টটা খুলে রিয়ার দিকে ছুঁড়ে মারে আর চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে গটগট পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর রিয়া নিজের পোশাক পরে বাহিরে বেরিয়ে আসে। আর তাকে আর আব্রাহামকে একসাথে বেরিয়ে আসতে দেখে সেখানে একদল বখাটে ছেলে যায়, যারা রিয়ার সামনে এসে বলে, তা সুন্দরী নিজের বয়ফ্রেন্ডকে নিজের রূপ দেখালেই হবে, আমাদেরও কিছু দেখার সুযোগ দাও বেবি। বলেই রিয়াকে ছুটে যাবে, তার আগেই রিয়া ওদের মধ্যে একজনকে থাপ্পড় মারে। আর যার ফলে ওই বকেটে ছেলেগুলো রেগে গিয়ে বলল, মাগি নিজের বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে আবার আমাদের তেজ দেখাস, আজ তোর তেজ আমরা কমাবো। বলেই রিয়াকে টেনে নিয়ে যায় জঙ্গলে তাদের
ডোরায়। তারপর একে একে সকলে মিলে তাকে ধর্ষণ করে যায়। দূর থেকে একজন পুরোটাই লক্ষ্য করছিল। ধর্ষণ করে ওই বখাটেগুলো চলে গেলে রিয়া আস্তে আস্তে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো রকমে বাড়িতে যায়। তারপর নিজের প্রতিচ্ছবি দেখতে তাচ্ছিল্য হাসি হাসতো। তারপর সে ধীরে ধীরে বুঝতে পারল যে আব্রাহামের মতো এক সৎ ছেলের সাথে সে যা করতে চেয়েছিল সৃষ্টিকর্তা হয়তো তার সাথেই সেটাই করেছে। এখন সে অপবিত্র হয়েছে। নিজের চেহারার দিকে তাকাতেও তার ঘৃণা হয়। এসবের ভাবনায় তার মানসিক অবস্থা ধীরে ধীরে অবনতি হয়ে যাচ্ছিল। তবে শেষে আর না পেরে সে নিজের হাতের শিরায় কেটে আত্মহত্যা করে। আর দীর্ঘদিন ধরে রিফাত দেশে ফিরে জানতে পারে যে তার ফুলের মতো বোনটি আর নেই। সে তার চাচাতো ভাই যে ওই মেডিকেলে রিয়ার 10 বছরের সিনিয়র ছিল, সে আব্রাহাম। এর ওপর সব দোষ চাপিয়ে দিয়ে মিথ্যে মিথ্যে কথা বানিয়ে বলে যে আব্রাহাম রিয়ার সাথে প্রেমের নাটক করে, তাকে রুম রেট অফার দেয়। ও তার সাথে রিয়ার বেডরুমে রাজি হয় না দেখে আব্রাহাম তাকে ধর্ষণ করে এবং রিয়া তাকে বিয়ে করতে চাইলে অস্বীকার করে। মূলত রিয়ার চাচাতো ভাইয়ের এরকম বলার কারণ ছিল যে সে আব্রাহামের জন্য ক্যাম্পাসে যা ইচ্ছে তাই করতে পারত না। সে একদিন একটা মেয়ের জুনিয়র সাথেও অসভ্য করেছিল, যা আব্রাহাম দেখে ফেলে সে সকলের সামনে তাকে থাপ্পড় মারে, যা দেখে ক্যাম্পাসে অনেকে যারা তাকে আগে দেখতে সামাল দিত তারা এখন তাকে দেখতে তাচ্ছিল্য হাসি হাসে, যা দেখে রিয়ার চাচাতো ভাই রিহানের আব্রাহামের ওপর অনেক রাগ জমা হয়। আর তার মান সম্মান ডোবাতে রিফাতকে সে মিথ্যে কথা বলে। আর এর আব্রাহামের প্রতি রাগ বেড়ে যায় এবং সে আব্রাহামের প্রতি প্রতিশোধ নিতে তার সাথে বন্ধুত্ব করে এবং আড়াল থেকে তার ক্ষতি করার চেষ্টা করে। অতীতের শেষ। আব্রাহাম এর মুখের অতীত শুনে রিফাত হো হো করে কেঁদে উঠে বলল, নিজের মন মতো গল্প বানিয়ে এখন আমাকে শোনাতে এসেছিস? বিশ্বাস করি না আমি তোর কথা। প্রমাণ দেখা। আব্রাহাম জানতো এই প্রমাণ এর কথা উঠবেই, তাই সে সেখানে একজন গার্ডকে রিহাবকে নিয়ে আসতে বলল। রিহাবকে নিয়ে আসতে সে তার সমস্ত গুনাহের কথা স্বীকার করলো, যা শুনে রিফাত ধপ করে মাটিতে বসে পড়ল। সে এসব সত্যি কথা শুনে নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আর তার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে আব্রাহাম বলল, তা মিস্টার রিফাত, সব সত্যি শুনে আপনার সব হাওয়া শেষ? তা যাই হোক, আমার অনেক ক্ষতি করেছেন। আর না, আমার থেকে আমার পরিবার থেকে দূরে থাকবেন। আরেকবার যদি তাদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না, মাইন্ড ইট। বলেই চলে গেল। তার পিছনে পিছনে তার অ্যাসিস্ট্যান্ট আরিফও আসলো। পরে সে আব্রাহামের দিকে তাকিয়ে সন্দেহ দৃষ্টি তাকিয়ে বলল, ভাই, ওই আপনার এত ক্ষতি করলো আর আপনি তাকে কিছুই না করেই ছেড়ে দিলেন? পরে যদি ও আপনার আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা করে? আরিফের কথা শুনে আব্রাহামের মুখে রহস্যময় হাসি এনে বলল, সাধে তাকে আমি বুদ্ধি বলি? তোকে আমি বুদ্ধি বলি? ওকে ছেড়েছি নিশ্চয় কোনো কারণ আছে। ওকে ছেড়েছি যাতে ও ওই মেইন মাস্টার মাইন্ডকে ধরতে আমাকে সাহায্য করে। আব্রাহামের কথা মাথা কিছুই বুঝতে পারল না আরিফ। তাই সে আবারও জিজ্ঞেস করলো, কিন্তু ভাই কিভাবে? আরিফের এহেন মাথামোটা ন্যায় কথা শুনে আব্রাহাম বিরক্ত হয়ে ওর মাথায় জোরে সরে একটা গাঁটটি মেরে বলল, আরে গাধা, ওরে রিফাত, ছেড়ে দিলে ও নিশ্চয় ওই অচেনা শত্রুর সাথে একদিন না একদিন নিশ্চয় যোগাযোগ করবে। তা তুই সারাক্ষণ ওকে নজরে নজরে রাখবি। ও কই যায় কি করে সব আমার জানা চাই। তাহলে যদি আমার
আমরা ওই অচেনা শত্রুকে ধরতে পারি। তাই এত অযথা বকবক না করে নিজের কাজে লেগে পড়। আর ২৪ ঘন্টা ওর ওপর নজর রাখবি। দিনে তুই রাখবি আর রাতে অন্য একজন নজর রাখবে। ঠিক আছে? আর আমি এখন ঢাকা থেকে চট্টগ্রামে যাব তোদের ভাবির কাছে। তাই সবকিছুই ভালোভাবে সামলিয়ে রাখিস। বলেই নিজের ফ্ল্যাট এর দিকে রওনা দিল। তাকে আবার রাতে ঢাকা টু চট্টগ্রামের ফ্লাইট ধরতে হবে। টিকিট কনফার্ম করা আছে আর হাসপাতাল থেকে ছুটিও নেওয়া আছে। আর বিজনেসের এর দিকটাও আরিফ সামলে নেবে। ছেলেটা কম বুঝলেও অনেক কাজের। কাজের প্রতি যথেষ্ট সৎ। তাই তো আব্রাহাম চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করে। নিজে কিছু জামাকাপড় প্যাক করে আব্রাহাম ফ্লাইট এর উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকেই মিহিয়াকে জোর করে মাথা তেল দিয়ে দিচ্ছে রিদিয়া। আর মিহিয়া অসহায় বাচ্চার মতো চুপচাপ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিদির দিকে। তেল দিতে তার মোটেও ভালো লাগে না। তেল দিলে মাথা, ওর মুখ, গলাসহ সবকিছুই কেমন যেন চ্যাপ চ্যাটচ্যাটে ভাব হয়ে থাকে, যা তার একদমই ভালো লাগে না। মিহিয়া রিদিয়ার দিকেই অসহায় চাহনিতে দিয়ে বলল, আপি, দয়া করে এখন এখন তো ছেড়ে দে। আর কত দিবি আমাকে? পুরো তেল ডুবিয়ে মারবি? দয়া করে ছেড়ে দে বইন, আমি তোর পায়ে পড়ি মা। আর এই দিন নিজের মামুনি এই অবস্থা দেখে ইউভান তো মিটমিটিয়ে হাসছে। আর ইউভানের এমন হাসি দেখে মিহিয়া মাথার দুষ্ট বুদ্ধি আসে। সে কোনো রকম বোনের হাত থেকে নিজের ছাড়িয়ে তেলের বোতলটা নিজের পিছনে লুকিয়ে ইউভানের সামনে গিয়ে ওর মাথা কিছুটা তেল ঢেলে দিয়ে নিজের হাত দিয়ে পুরো চুল মাখিয়ে দিল। আর দিদিয়া এসে দুষ্টুমি দেখে কিছু বলল না। এরা এরকমই, এই দুজনের ঝগড়া করেছে এই আবার কিছুক্ষণ পর গলায় গলায় ভাব জমে। দেখে মনে হবে না একটু আগে দুজনে ঝগড়া করেছে। রিদিয়া কিছু না বলে রান্নাঘরে গেল খাবার বানাতে। রাত ৯টা। রাতের খাবার খেয়ে রিদিয়া নিজের ঘরে গিয়ে অফিসের কিছু কাজ করছিল। আর মিহিয়া ও ইউভান ড্রয়িং রুমের সোফায় বসে লুডো খেলছিল। আর সেই সময়ে বাসায় কলিং বেল বেজে উঠল। মিহি নিজে ৯ মাসে ফোলা পেট হাত রেখে সাবধানে হেঁটে গিয়ে দরজা খুলে দিল। আর দরজা খুলে সে যাকে দেখলো তাকে এত রাতে নিজের বাসায় দেখে রীতিমতো চমকে গেল। চমকিত দৃষ্টি তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এত রাতে আমার বাড়িতে কি করতে এসেছেন? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প হারিয়ে বুঝেছি কি ছিলে তুমি আমার। চলবে।